জুলাই কর্মসূচিকে ঘিরে হঠাৎই উত্তপ্ত মাঠের রাজনীতি, পরস্পরকে দুষছেন বিএনপি ও এনসিপি নেতারা। আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, নোংরা অপপ্রচার দিবেন। আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য। আচরণবিধি থাকা প্রয়োজন মত বিশ্লেষকদের। গালিগালাজ করলে সেটা আপনার মারামারির মাধ্যমে এটার সমাধান করা ঠিক না, বরং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। সপ্তাহ পেরোলেও কাটছে না গ্যাস সংকট, বেড়েই চলেছে ভোগান্তি। পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। হাত বাড়ালেই মাদক মিলছে চট্টগ্রাম শহরে। গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘেঁষে নেশার স্পট। পান সিগারেটের আড়ালে চলছে বেচাকেনা, নির্বিকার প্রশাসন। জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫। ধসে পড়া শপিং মলে চলছে উদ্ধার অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর 2 দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করছে দলগুলো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতে এই পরিকল্পিতভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সারওয়ার তুষার বলেছেন, বক্তব্যের জবাব কখনোই হামলা হতে পারে না। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে রাজনীতিকদের শৃঙ্খল রাখতে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন, তাদের সাথে গুলশানে বসে বসে মত মাস্তি করে। বক্তব্যের কারণে প্রায় খবরের শিরোনাম হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই বক্তব্যের রেশ ধরেই মঙ্গলবার হবিগঞ্জে হামলার ঘটনা। জারি করা হয় ১৪৪ ধারা। পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আবারও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এনসিপি নেতাদের গাড়িবহর। ২ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেন এনসিপি নেতারা। কয়েক বছর আগেও বিএনপি নেতারাই এমন হামলার শিকার হতেন। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন কি বিএনপিও সেই পথে হাঁটছে? আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, নোংরা অপপ্রচার দিবেন। এটা যারা রাজনীতি করছেন বলে দাবি করছেন তাদের মুখ থেকে যখন আসবে, এটা আমাদের যে রাষ্ট্র সমাজ সংস্কৃতি, এটা কিন্তু ধসে যাবে। এখানে কারা করছে সেটা খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন। তারা খতিয়ে দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও দেখতে হবে যে আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য দেন। এটাই রাজনৈতিক শিষ্টাচার। বিরোধী দলের উপরে চড়াও হওয়া, এটা হলো পুরনো আওয়ামী কালচার। সেই জিনিস যখন আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করছে এবং ক্ষুব্ধও করছে একই সাথে। যারা মনে করছেন যে ফিশ ইন দি ট্রাভেলড ওয়াটার, তারা সেই মাছটা ধরতে পারবেন না। যদি কোনোভাবে ফ্যাসিবাদের আগমন ঘটে, কেউ রক্ষা পাবে না। এই অভিযোগ সত্য না। যদি পতিত শক্তি ফিরে আসে, সেটা সরকারেরই দায় হবে। কারণ হচ্ছে আমাদের কর্মসূচিটা তো বিচার ও সংস্কার কেন্দ্রিক। ২৪ সাল পরবর্তী এমন সংঘাত, উত্তপ্ত রাজনীতি নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, রাজনীতিবিদদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়। গালিগালাজ করলে সেটা আপনার মারামারির মাধ্যমে এটার সমাধান করা ঠিক না, বরং আপনি কেন্দ্রীয়ভাবে একটা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে
একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। হবিগঞ্জের ঘটনায় যে সংঘাত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সব মহল অন্যদের সমালোচনা করার সময় তারা শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যাবেন না। সব পক্ষকে সংযত থাকার জন্য আমার আহ্বান থাকে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও অভিযুক্ত নেতার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করার কথা জানান সারোয়ার তুষার। আর রিজভী আহমেদ বলছেন, পরিস্থিতি উত্তপ্ত না করতে দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকে পা বাড়াবে না, কোনো সংঘাত তৈরি হোক, কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ঘটাবে না। তেমনি বিরোধী দলকেও সতর্ক থাকতে হবে। বক্তব্যের ক্ষেত্রে আমরা সবসময় স্বাধীনতা প্রত্যাশা করি এবং যদি কারোর বক্তব্যে এই ধরনের কোনো বিষয় আসে সেটা আমরা তাকে বলি এবং আমাদের দলের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে হামের প্রকোপে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। 15 মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি 835 জনে দাঁড়িয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানবীর মৌসুম। তানবীর, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে চিকিৎসা ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। যতই সামগ্রিক চিত্র এখানে উদ্বেগজনক। এই শিশু হাসপাতালে একাধিক ওয়ার্ড আছে, আমরা একটি ওয়ার্ডে অবস্থান করছি এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে সেই ওয়ার্ডটিও সম্পূর্ণ রূপে এখানে কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা বেড নেই। প্রত্যেকটি বেডে, প্রত্যেকটি বিছানাতেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই হামে আক্রান্ত যেসব শিশুরা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং এখানে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারাও কিন্তু এখন এখানে ডিউটিতে রয়েছেন, ডিউটিরত অবস্থায়। অর্থাৎ এখানে এই জায়গাতে আমরা দেখতে পেরেছি যে শিশুদের আসলে আর্তনাদে কিন্তু এখানে পুরো ওয়ার্ডই আসলে শিশুদের ক্রন্দনে ভারী হয়ে এসেছে। এরকম একটি অবস্থা এখানে আসলে আমরা দেখেছি যে সারা দেশব্যাপী আসলে হামের যে মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যাটি কিন্তু হাজার না হলেও হাজার ছুঁই। অর্থাৎ আর কিছুটা গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে হাজার পেরিয়ে গেছে। তবে এর মধ্যে সবচেয়ে আশঙ্কার বিষয় যেটি হলো যে এভাবে এই যে মৃত্যুর মিছিল, এতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে পড়ছে, তারপরও কিন্তু আসলে মৃত্যুর মিছিলটি থামছে না। অর্থাৎ প্রতিদিনই আসলে দেশব্যাপী হামের উপসর্গে হামে আক্রান্ত হয়ে কেউ না কেউ আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর চিকিৎসার কথা যদি বলি বা সতর্কতার কথা যদি বলি, সবাই কিন্তু বলছে যে আমরা এর আগে দেখেছি যে করোনা মহামারীর সময় যে সতর্কতাগুলো ছিল সেগুলোর কিন্তু প্রায় অনুরূপ সেই বিষয়গুলো এখানে দেখা গিয়েছে। অর্থাৎ বারবার স্যানিটাইজার দিয়ে হাত মুখ পরিষ্কার করা, মাস্ক পরা এবং হামে আক্রান্ত যারা রয়েছে তাদের থেকে দূরে থাকার জন্য কিন্তু চিকিৎসকরা বারবার জোর দিয়ে যাচ্ছে। জ্যোতি। তানভীর, আপনাকে ধন্যবাদ। এলএনজি সরবরাহ কমায় সপ্তাহ পার হলেও কাটছে না গ্যাসের সংকট। এতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা। একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। সরকারের জ্বালানি বিভাগ জানায় মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয় একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে। মেশিন স্টার্ট দিয়ে বন্ধ হয়ে যায়। আজ 2 দিন ধরে এই অবস্থা। আগে তো যাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই চলছে রাতকালে, এখন কিছুই চলে না। মনে হয় না বেশি দিন এই সমস্যা থাকবে। সরকার মনে হয় চেষ্টা করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সেখানকার গ্যাস সংকটের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদপুর থেকে সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ফিলিং স্টেশনগুলোর সংকট তো আছেই, বাসা বাড়িতেও এর প্রভাব কেমন দেখছেন, একটু সেখানকার বিস্তারিত জানাবেন। একটা বাসায় এসেছি মূলত এটি জেনে যে ঢাকা শহরের যতগুলো এলাকা রয়েছে তার মধ্যে মোহাম্মদপুর এবং আদাবরের সবচেয়ে বেশি সংকট, এবং সেটি আসলে একটু চাক্ষুষ দেখতে চাই।
একটা কিচেনে আমরা একটু অনুমতি নিয়েই সেখানে আসলে প্রবেশ করতে চাই। একজন আসলে সেখানে এরই মধ্যে রান্না করছেন, তবে তিনি রান্না করছেন মূলত ইন্ডাকশন কুকারে, অর্থাৎ বিদ্যুতে চালিত যে চুলা রয়েছে সেটিতে তিনি রান্না করছেন। তিনি একটু আগে আমাদেরকে দেখাচ্ছিলেন যে তার যেই গ্যাস সংযোগ অর্থাৎ তিতাসের একটি সংযোগ রয়েছে তার এখানে, এবং তিনি আসলে বরাবরই সেই চুলাতেই রান্না করেন। সেটি আসলে বিভিন্নভাবে তিনি সকালবেলাতে পরখ করছিলেন সেই চুলাটি জ্বালানোর জন্য, কিন্তু সেটি আসলে জ্বালানো সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে লাইনে একটুও গ্যাস নেই। যদিও গ্যাসের ফ্লো যদি খুব সামান্যও থাকে, তবে একটু অল্প হলেও সেটি আসলে জ্বালানো সম্ভব হয়, সেটি আসলে সম্ভব হয়নি। এবং এটি আসলে একদিনের গল্প নয়, বরং এটি আরও 2 সপ্তাহ ধরে এরকম অবস্থা। তবে গত 3 দিনে এই সংকটটি একেবারে প্রকট হয়েছে। বলা যায় যে কোনোভাবেই লাইনে তারা গ্যাস পাচ্ছে না। সুতরাং একটা পরিবারের রান্না, এতগুলো মানুষের রান্না, এবং বিশেষ করে খাওয়া দাওয়া তো আসলে একটা খুব কষ্টকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রত্যেককে। এবং এটি আসলে এই পুরো এলাকা অর্থাৎ মোহাম্মদপুর এবং আদাবরের যত মানুষের সাথে কথা বলেছি, বিশেষ করে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মূলত এই সংকটটি বেশ কিছুদিন ধরে চলছে। সব মিলিয়ে এটি আসলে সমাধান দরকার, এবং সেই সমাধান কতক্ষণে, কিভাবে, কি করে হবে সেই নিয়ে এক ধরনের জিজ্ঞাসা প্রশ্ন সবার মধ্যে রয়েছে। এবং সেই সমাধান কতক্ষণে হবে সেই বিষয়ে সরকারেরও স্পষ্ট বক্তব্য প্রয়োজন, সেটি মনে করছেন এই ভুক্তভোগী পরিবারগুলো। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, সার্জিও গোরের আজকের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন, এবং তিনি কি পৌঁছেছেন কক্সবাজারে সেটাও আমাদেরকে একটু জানান। যদি তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে কক্সবাজার এয়ারপোর্টে তাকে বহনকারী যে বিমানটি সেটি ল্যান্ড করবে, এবং আমরা সেই অপেক্ষায় আছি। আমরা যতটুকু জানি 11টার মধ্যে তিনি এখানে পৌঁছাবেন। আর সেজন্যই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেমন এসেছেন, পাশাপাশি তাকে এখান থেকে ক্যাম্পে, যে তিনি এখান থেকে সরাসরি যাবেন সেই ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে বেশ কয়েকটি গাড়িও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তাদের বেশ কিছু প্রতিনিধি দল যারা তাকে রিসিভ করার জন্য এসেছেন তারাও এসেছেন। এবং সব মিলিয়ে এখানকার যে প্রস্তুতি সেটি আছেই, এবং পাশাপাশি হচ্ছে তাকে এখান থেকে তিনি যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পে গিয়ে তিনি সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। প্রথমে তিনি 4 এক্সটেনশন যাবেন, সেখান থেকে অন্যান্য ক্যাম্পে আরও কয়েকটি ক্যাম্প ভিজিট করার কথা রয়েছে, এবং লার্নিং সেন্টারও তিনি যাবেন। তার নেতৃত্বে যে প্রতিনিধি দল সার্জিও গোর, সেই প্রতিনিধি দলের সদস্যরাও তার সাথে থাকবেন, এবং ক্যাম্পে তিনি বিশেষত রোহিঙ্গাদের যে সমস্যা এবং তাদেরকে দেশে ফেরত নেওয়ার প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলবেন, রোহিঙ্গাদের বাচ্চাদের সাথে তিনি কথা বলবেন, এবং রোহিঙ্গা প্রতিনিধি দলের সাথে তিনি কথা বলবেন। এতটুকুই আমরা জানতে পেরেছি। এহসান, আপনাকে ধন্যবাদ। আতঙ্ক আর অস্থিরতার অবসানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বান্দরবানের দুর্গম সীমান্তে বসবাসরত বম সম্প্রদায়ের মানুষ। সশস্ত্র কেএনএফ এর লাগাতার সংঘাত সংঘর্ষে ভয়ে ঘরছাড়া এসব পরিবার একে একে ফিরছে নিজ জন্মভিটায়। তাদের জন্য পরিবহন সেবা চালু করেছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ আত্মপ্রকাশের পর সশস্ত্র সংঘাত সংঘর্ষ লেগেছিল পাহাড়ে। নিরাপত্তাহীনতায় শত শত বম পরিবার বসত ভিটা ছেড়ে মিজোরাম সহ আশপাশের এলাকায় আশ্রয় নেয়। সেনাবাহিনীর অভিযান এবং বিপদগামী বম যুবকদের আত্মসমর্পণ এবং পুনর্বাসনের উদ্যোগে পাল্টেছে চিত্র। এখন পর্যন্ত 531 জন বম ফিরেছে নিজ গ্রামে। নিরাপত্তা দিশা চিকিৎসা জন্য সেবা দিচ্ছে, শান্তিতে বসবাস করার জন্য যে আমাদের সেনাবাহিনীরা 2টা আমাদের গাড়ি অনুদান করছে। সেনাবাহিনী পাহাড়ি জাতি গোষ্ঠী জনবসতির জন্য বিভিন্নভাবে উপকারিতা দিয়ে যাচ্ছেন। শান্তিতে সবাই বসবাস করতে পারে আর শান্তিতে সবাই থাকতে পারে, এটা আমরা চাই। ফিরে আসা পরিবারগুলোর নিরাপদ যাতায়াত ও জীবনমান উন্নয়নে 2টি পরিবহন সেবা চালু করেছে সেনাবাহিনী। সুফল পাচ্ছে 17টি পাহাড়ি পাড়ার মানুষ। আপনাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এখানে আছি, কাজে আপনারা ভয় পাবেন চলে যাবেন এটা আমরা চাই না।
আমরা আপনাদেরকে নির্ভয় দিতে চাই, আপনারা নির্ভয়ে আপনাদের এলাকায় থাকবেন, এলাকা নিরাপত্তা ঠিক আছে, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিজ ভিটেমাটিতে ফিরে আসতে পেরে খুশি বম সম্প্রদায়ের মানুষ। সীমান্তের পাহাড়ি জনপদ আর অস্থির হবে না বলে আশা তাদের। পাওয়ার মাধ্যমে তারা যে তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো বাজারজাত করতে পারবে, তাছাড়া রোগী বা প্রেগন্যান্সি মানে সব কিছুতেই এই গাড়িগুলো কিন্তু অনেক কাজে আসবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। মরণঘাতী মাদকের সয়লাভ চট্টগ্রাম। প্রকাশ্যে চলছে সেবন ও বেচাকেনা। হাত বাড়ালেই মেলে নেশাদ্রব্য। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, থানার আশেপাশেই বসছে মাদকের আসর। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জুবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। চট্টগ্রাম সফরে আসা ভিভিআইপিরা যেখানে থাকেন, যেটি অন্যতম কেপিআই, সেই সার্কিট হাউসের পাশেই প্রকাশ্যে চলছে মাদক সেবন। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে মাদক লুকিয়ে ফেললেও একটু খুঁজতেই বেরিয়ে আসে সব উপকরণ। এটা দিয়ে কি করেন? এটা কি আপনার করা উচিত কি? এটা ভালো না। পাশে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ঘিরেও প্রকাশ্যে চলছে মাদক সেবন আর জোয়ার আসর। বিব্রত হন পথ চলতি মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানুষ মনে করে এমনি পাগল, কিন্তু আসলে পাগল না। এই ইয়াবা মাদক সেবন এগুলোই করতেছে এরা। হাঁটা চলার জন্য একটা ভয় করে, তারপরে হাঁটতে অসুবিধা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়, বন্দর চেয়ারম্যানের বাসভবন, পূর্বাঞ্চল রেল সদর দপ্তর, রেলওয়ে রেস্ট হাউস, হাসপাতাল, মন্দির সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সিআরবি এলাকায়। এখানে শতবর্ষী গাছের নিচে মাদকের আসর নিত্যদিনের চিত্র, অথচ ঠিক বিপরীতেই আছে পুলিশ ফাঁড়ি। ক্যামেরা দেখে অনেকে সটকে পড়লেও তেরে এলেন কয়েকজন। বাইরে থেকে হয়তো কেউ নিয়ে আসছে, খাইছে, হয়তো আপনি ওইটা দেখছেন। তারা যদি না বেসে তারা তো আইন খাইতে পারে না, তারা আমরা খাইতে পারি না। ইট ইজ নট সেফ টু আস। এখানে একটা পুলিশ বাড়ি আছে, পুলিশ সুপার কাজ আছে, এরা এদের শেল্টারে হয় এগুলা প্রকাশ্যে মাদক স্থাপন করতেছে মানুষের, এটা তো অপন, এটা তো মানুষের ক্ষতি হইতেছে। এবার দেখাবো চট্টগ্রাম রেল স্টেশনের এক বিকালের চিত্র। যাত্রী সমাগমে মুখর প্ল্যাটফর্ম, ঠিক পাশেই 7 নম্বর সিটি বাস পার্কিং। এটি মাদকের আস্তানা হিসেবে পরিচিত। সুকৌশলে বাদাম কিংবা পান সিগারেটের আড়ালে বিক্রি হয় গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন। অথচ 200 গজ দূরেই জিআরপি থানা। সপ্তাহখানেক অনুসরণের পর কোতোয়ালি থানা পুলিশ ও আরএনবিকে জানালে ঝটিকা অভিযান চালাতে রাজি হয় তারা। মাদক কারবারিদের কেউ মাদক নিয়ে, আবার কেউ রেখে পালিয়ে যায়। হাতে নাতে ধরা পড়ে একজন। বেচাকেনা এবং সেবন দুটাই হচ্ছে, এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটা ঝটিকা ধাওয়াতে এভাবেই মাদক কারবারি মাদকগুলো ফেলে সটকে পড়েছে। সতর্ক কেন করে দিলেন? সতর্ক করে দিছি কেন, আপনি তো ভিডিও করতেছেন সেই জন্য বলছি যে সতর্ক করে দিছি যে আপনারা চলে যান। ওই যে লাস্টার মধ্যে বইয়া খাই, এই ইয়াবাটা আপনি রাস্তায় বসে খান? যা ইয়াবা খাই, ট্যাবলেট খাই, সবই খাই। এগুলো একটা 10 টাকা বিক্রি করি। এগুলো তো মাদক, এগুলো যে অবৈধ এটা জানেন না? সবাই তো বিক্রি করে, আপনারা জানেন এটা। এখানে দেখেছেন 10 জনে বেচে, আমিও বেচছি। শেষ 60 পুরিয়া গাঁজা পাইছি আর 7 পিস ইয়াবা ট্যাবলেট পাইছি, সাথে অন্যান্য মাদক সেবনকারী অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। চেষ্টা করি সবসময় এখানে যাত্রীরা যেহেতু আসা যাওয়া করে, জায়গাটা যেন এখানে বহিরাগত মুক্ত থাকে এবং নেশা সেবনকারীরা যেন এখানে অবস্থান করতে না পারে। পথে ঘাটে, প্রকাশ্যে, আড়ালে সবখানে মাদকের সয়লাভ। কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সিএমপির দাবি, গত 6 মাসে মাদক সম্পৃক্ততায় 1238 জনকে গ্রেফতার ও 922টি মামলা হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ মাদক হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা যায়, এর বাইরে রাখা যায় না। এগুলো আইনগত প্রক্রিয়ার বিষয়। পুলিশে অ্যারেস্ট করে কোর্টে পাঠানোর পরে এক পর্যায়ে জামিনে চলে আসে আর কি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের চিত্র একই। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়গুলোকে নজরদারি করছি এবং আমরা এটাকে অপরাধী যাতে করে মানে কোনো আইনের ফাঁক থেকে বের হয়ে না হতে পারে, আমরা সেই ধরনের সোচ্চার ব্যবস্থা গ্রহণ করছি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
ফিফার বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কনকাকাফ ও এর 41 সদস্য। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থাটি এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রস্তাবটি উপস্থাপনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি তাদের। এক বিবৃতিতে কনকাকাফ জানায়, আলোচনায় আরও বেশি স্বচ্ছতা এবং সুশাসনের প্রয়োজনীয়তার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়সীমা কম এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনও পায়নি বলে জানানো হয়। এদিকে সংস্থাটি উয়েফার মতো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়নি, বরং প্রস্তাবের প্রক্রিয়া ও সুশাসন নিয়ে আপত্তি জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কনকাকাফ। আজ 31 জুলাই ছিটমহল বিনিময়ের 11 বছর। 2015 সালের এই দিনে ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল আদান প্রদান হয়। এ দিনটি স্মরণীয় রাখতে পালিত হয় বিভিন্ন কর্মসূচি। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের থাকা 111টি ছিটমহলের বিনিময় ঘটে। এ সময় দুই দেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলো মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়। এসব ছিটমহলে থাকা বাসিন্দারা 68 বছরের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে। ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের সাথে যুক্ত হয়, যার 11 নম্বর কুড়িগ্রাম। এরপর থেকে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলের শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়েছে প্রশ্ন ফাঁস বিরোধী বিল। বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তায় এই তথ্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসকারীদের বরদাস্ত করা হবে না, তার জন্য কঠোর আইন জরুরি। আমরা সেই মতো সংসদে বিল পেশ করেছিলাম, উভয় কক্ষে বিলটি পাশ হয়েছে। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল। এই ধরনের কাজ চলতে থাকবে। জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। ভূমিকম্পের 3 দিন পরেও কুমামোতো প্রিফেকচারের কাশিমায় ধসে পড়া শপিং মলে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার কুমামোতো প্রিফেকচার সরকার জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিলেন ধসে পড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের কাগজ কারখানা এবং ইয়ন শপিং মলে। শপিং মলটিতে গ্যাস বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের কিউশু দ্বীপ। দেখা দেয় একাধিক আফটার শক। ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় একটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার পরপরই F-16 যুদ্ধবিমান আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং আগাম সতর্কীকরণ বিমান মোতায়েন করেছে ন্যাটো। জোট জানিয়েছে, সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পোল্যান্ডের পূর্বাঞ্চলের তারনাভা কোলোনিয়া গ্রামে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে একটি বড় গর্তের সৃষ্টি করে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, পোল্যান্ড ও ন্যাটো দ্রুত তাদের আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। তিনি এ ঘটনাকে রাশিয়ার আরেকটি বেপরোয়া পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধের একটি বিপজ্জনক পরিণতি বলে মন্তব্য করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি রুশ ক্ষেপণাস্ত্র। Ukraińskie do samej granicy z Polską monitorowały i starały się